আরশাদ কিছু বলছো? আমি শুনতে পাইনি। আরেকবার বলো তো। ম্যাম অ্যাকচুয়ালি মানে আমরা ৩ জন পরীক্ষা দিছিলাম মেবি। আমি, রাফিউল অ্যান্ড আদনি। তার মধ্যে আমারটা আমি সাবমিট করছি ম্যাম। তুমি, রাফিউল আর আদনান। ও আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে বাকিদের খাতা পেলে একবারে তোমাদের হ্যাঁ, হ্যাঁ, তোমার খাতা আমি পেয়েছি। তোমারটা আমি দেখছিলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি ৩ জনটা একসাথে পাইলে তখন আমরা একসাথে সলভ করব না। ঠিক আছে, আরশাদ? কে আসো। আমাদের সাথে এখন আছে আব্দুল্লাহ এবং মনি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা। পড়েছিলা লাস্ট ক্লাসে? আব্দুল্লাহ বলো তো। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে প্রতিধ্বনি থেকে কিছু ম্যাথ করার ট্রাই করছিলাম, যে প্রতিধ্বনি শুনতে পাবো কি পাবো না, এই ধরনের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করেছিলাম। দেখেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আসো আমরা আজকে একটু প্র্যাকটিস করে নিই, দেন আমরা শুরু করবো। ফর্মুলাটা কি ছিল বলো তো আব্দুল্লাহ? মনে আছে কিনা দেখি। আমি দুইটা সিনারিও বি দেই, ইকুয়াল হ্যাঁ? টু এফ ল্যামডা। না, না, ওটা তো অনেকদিন আগে। আবার তুমি কি আগের ক্লাসগুলো একবার একটু দেখবা? হ্যাঁ, ওটা কিন্তু আমাদের শেষ। ওটা আমরা অনেকদিন আগেই করেছি। লাস্ট ক্লাস আমরা প্রতিধ্বনি মানে ইকো থেকে করেছিলাম, যে এখান থেকে কি প্রতিধ্বনি শোনা যাবে কিনা। হ্যাঁ, শ্রাব্যতার একটা সীমা ছিল, সেটা ছিল 0.1 সেকেন্ড। হ্যাঁ, তাহলে ধরো এখান থেকে এ থেকে এটা হচ্ছে দুই। আমি সবাইকে বলছি। মনি, শুনতে পাচ্ছ তুমি? জি ম্যাম। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সঞ্জিদা। সামজিদা। আচ্ছা, তুমি কি আজকে নতুন? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবং আমি সরি যে আমি একটু তোমাদেরকে ওয়েট করাইছি। আচ্ছা, একটু পড়াশোনা করে নিই, তারপর আমরা কথা বলবো না তোমার সাথে। হ্যাঁ মনি, একটু মনোযোগ দিই। আমরা নরমালি কি পড়ছিলাম? আমরা পড়ছি হচ্ছে শব্দ তরঙ্গ, এই চ্যাপ্টারটা। তরঙ্গ শব্দ, এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারে আমরা মেইনলি আজকে পড়তেছিলাম প্রতিধ্বনি কিভাবে তৈরি হয়, বা কোনো একটা শব্দের সবসময় প্রতিধ্বনি হয়, কিন্তু সেই প্রতিধ্বনিটা কি অডিবল কিনা, বা সেটা আমার কানে শোনা যাবে কিনা, আমি কি শুনতে পাবো কিনা, এই ধরনের ম্যাথ করতেছিলাম। তাহলে ধরো এটা হচ্ছে তুমি এ এ বিন্দুতে আছো। তো তুমি এখান থেকে একটা সাউন্ড করলা, চিৎকার করলা। সেটা কি হবে? সামনে একটা পাহাড় থাকতে পারে বা যে কোনো কিছু ম্যাম থাকে সেখান। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। এগুলো আমার এখন কাছে আমি নিছি। আচ্ছা, তাহলে এ থেকে যদি আমি শব্দ ক্রিয়েট করি, সেটা হচ্ছে এখানে বাধা পাবে এবং সেটা আবার ব্যাক করবে। মনে, এটা কি জানো তুমি? প্রতিধ্বনি কখনো দেখেছো? একই শব্দ আবার হয়, রিপিট হয়। তুমি একটা কথা বললে সেটা আবার রিপিট হয়। এরকম হয়েছে কখনো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এখন আসো, এই যে যে শব্দটা ক্রিয়েট করলো, বা যে হচ্ছে উৎস, তার এবং পাহাড়ের বা যে প্রতিফলক, সেটার দূরত্ব যদি ডি হয়, তাহলে বলো তো শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করলো? একটা ডি নাকি দুইটা ডি? দুইটা। ২ টা ডি করলো। এবং সেক্ষেত্রে আমি ধরলাম যে সময় নিল কত? টি সেকেন্ড। তাহলে নরমাল আমার যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আমি যদি বেগের সূত্র চিন্তা করি, তাহলে বেগ ইকুয়ালস টু কি? অতিক্রান্ত দূরত্ব, যেটা কিনা হচ্ছে 2d, এবং তার সময় যেটা হচ্ছে টি। তাহলে দেখো তো, এটা তোমার সূত্র না? এখন আমি যদি তোমাকে শব্দের বেগ দিয়ে দেই, আমি যদি তোমাকে মধ্যবর্তী দূরত্ব দিয়ে দেই, তুমি আমাকে সময় বের করে দিতে পারো। মানে যেকোনো ২টা জিনিস আমি তোমাকে দিয়ে দিলে বাকি ২টা তুমি বাকি একটা তুমি বের করতে পারবে, রাইট? তোমরা ঠিক আছে? আর এটাই আমরা তখন দেখেছিলাম হচ্ছে কোথায়? আমরা এই টিটাকে বলতো, আরশাদ বলো, টিটা কত হতে হবে মিনিমাম, যাতে আমি প্রতিধ্বনি শুনতে পাই? বলতে পারবা? কি কষ্ট দিয়েছে তুমি? এনে কষ্ট দিয়েছো একটুখানি, ধরার সাথে 1 ঘন্টা চিল্লিছো। আচ্ছা, আমরা ক্লাসে মনোযোগ দিই। আমরা বাহিরের কথাবার্তা এগুলা থেকে একটু দূরে থাকি। আব্দুল্লাহ, বাধা। তুমি কি শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো। টি কত হতে হবে বলো তো একটা প্রতিধ্বনি শোনার জন্য? মিনিমাম কত হতে হবে? 1 মিটার। ভুলে গেছে সব। কালকে না লাস্ট ক্লাসে না আমরা করলাম 0.1 সেকেন্ড। আমরা একটা শব্দ কতক্ষণ কানে সেটা আমার থাকবে 0.1 সেকেন্ড। না, আপনি দূরত্ব বলছিলেন।
টি মানে কি বলতো? টি মানে হচ্ছে সময়। আমি কিন্তু টি বলেছি। টি মানে সময়। সময় ন্যূনতম কত হতে হবে? 0.1 সেকেন্ড। আচ্ছা দূরত্ব যদি বলো, দূরত্ব মিনিমাম কত হতে হবে? আরশাদ বলো। এটাও কালকে আমরা করেছিলাম লাস্ট ক্লাসে। ম্যাম আমাকেই সব কেন, আরো তো অনেকে আছে ক্লাস। না, না তুমি বললা যে দূরত্ব বলো তো, দূরত্ব মিনিমাম কত হতে হবে? ম্যাম এটাও পারবা 0.1। পারবা বলতে? ম্যাম শিওর না, বাট 0.1 মিটারের বেশি। না হয়নি। আব্দুল্লাহ দূরত্ব কত হতে হবে? মিনিমাম দূরত্ব, এটা আমরা লাস্ট ক্লাসে করেছি। তোমরা কেউ মনোযোগী না। এভাবে হবে না। তোমরা ক্লাসে পড়ে আসোনি কেন? ম্যাম ন্যূনতম কয়েকজন থেকে খারাপ দিচ্ছে না, আপনি যখন কথা বলতেছেন কেটে কেটে আসতেছে, তাই বলতে একটু সমস্যা। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম এখন ক্লিয়ার। আচ্ছা তাহলে আমাকে বলো তো ডি মানে দূরত্ব ন্যূনতম কত মিটার হবে যাতে আমি প্রতিধ্বনি শুনতে পাই? যেমন আমি এখানে কথা বলতেছি, সামনে একটা দেয়াল আছে, এই দুটোর দূরত্ব মিনিমাম কত হতে হবে? এটা তোমরাই বের করো। তোমাদেরকে দিয়ে আমি করিয়েছিলাম লাস্ট ক্লাসে, আমি করিয়ে দিয়েছি। তাহলে মিনিমাম টি হচ্ছে ন্যূনতম সময় হতে হবে 0.1 সেকেন্ড। আর আমরা জানি বাতাসে শব্দের বেগ কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় 332 মিটার পার সেকেন্ড। তাহলে ডি এর ভ্যালুটা বের করো, দূরত্ব বের করো। যেটা যেটা হবে সেটাই হচ্ছে তোমার ন্যূনতম দূরত্ব। এটা আমরা লাস্ট ক্লাসে কিন্তু করেছি। দেখো ডি কত আসে? ডি এর ভ্যালুটা কত আসে এখান থেকে করো। সবাইকেই বলছি আমি করতে। আচ্ছা ম্যাম একটু টাইম। আচ্ছা ম্যাম হ্যাঁ বলো। আমি তো আগের ক্লাসগুলো করি নাই। হ্যাঁ বাট এখানে কি পারবা মনে? আমি কি তোমাকে একটু হেল্প করব? আগে ফর্মুলাটা একটু বুঝো। বেগ মানে কি বলতো? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। এটা কি জানো? একক সময় কতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কোনো কিছুর বেগ বের করি। যেমন তুমি যদি একটা জায়গায় দৌড়াতে থাকো, আমি চিন্তা করবো তুমি একক সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছো। তুমি যদি একটা গাড়ি চালাতে থাকো, তাহলে আমি চিন্তা করবো একক সময় তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করবে। সেটাই হচ্ছে তার গতিবেগ, রাইট? জি। আচ্ছা তাহলে এখন আমাকে বলো যে আমি যদি ভি ইকুয়ালস টু 2d/t কার জন্য বের করছি? এগুলো হচ্ছে শব্দ। শব্দ একটা তরঙ্গ এবং শব্দ কি অতিক্রান্ত হতে পারে, মানে দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে শব্দ যদি টি সেকেন্ডে 2d দূরত্ব অতিক্রম করে, তাহলে শব্দের বেগ ভি ইকুয়ালস টু 2d/t হবে। এটা কি বুঝেছো? এটা একটু বুঝতে পারলাম না। আচ্ছা কোনটা বুঝো নাই বলো তো? টি সময় অতিক্রান্ত করেছে, এটা তো সমস্যা নাই, তাই তো? হুম। আচ্ছা কিন্তু ডি দূরত্ব কেন বলছি বলতো? কারণ আমি বলছি এই যে আমি এখানে আমি ধরো পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি, হ্যাঁ? তো আমি এখানে একটা সাউন্ড করলাম, চিৎকার দিলাম। এই ডি মিটার দূরত্ব, আমার আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি মিটার। তো এই ডি মিটার দূরত্ব অতিক্রম করে শব্দটা পাহাড়ে ধাক্কা খাবে, তারপর ধাক্কা খেয়ে আবার সেই ডি মিটার দূরত্ব অতিক্রম করে আমার কানে আসবে, তারপর আমি প্রতিধ্বনি শুনতে পাবো। কনসেপ্টটা ক্লিয়ার? ঠিক আছে সঞ্জিদা, শুনতে পাচ্ছ? জি। হ্যাঁ। হ্যাঁ। তো তুমি এই যে এখন তাহলে বলো তো অতিক্রান্ত দূরত্ব কত? শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? 0.1 সেন্টিমিটার না? না না, আমি অতিক্রান্ত দূরত্ব বলেছি। আবার বলি, বুঝো নাই মনে হয় তোমরা। তোমাদেরকে আমি বলেছি যে ধরো একটু চিন্তা করো, এটা হচ্ছে তুমি এতে আছো আর এটা হচ্ছে একটা পাহাড়। তোমাদের মাঝখানের মধ্যবর্তী দূরত্ব কত পাহাড় আর তোমার? কত মিটার? আচ্ছা আমি ডি না লিখে একটা নাম্বার লিখি, তোমরা মনে হয় তাই বুঝো না। কত মিটার ধরো? কত লিখেছি? 10 10 মিটার। মিটার। তাহলে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? তুমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে যদি চিৎকার দাও, শব্দ তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো আরশাদ। আমি কি বলতে পারি অ্যান্সারটা? হ্যাঁ একটু একটু 2টা মিনিট দাঁড়াও। মনে তুমি আমাকে বলো যদি 10 মিটার দূরত্ব থাকে তাহলে শব্দটা একটু মিউট করে, কার জন্য ইকো হচ্ছে।
তাহলে শব্দটা যদি 10 মিটার দূরত্বে থাকে তাহলে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 20 মিটার। 20 মিটার। এটাকে আমি 2D বলছি। তাহলে D এর ভ্যালু যদি 10 হয় তাহলে সেটা 2D হবে না? মানে 2 ইনটু 10। জি। তাহলে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করছে। তাহলে আমি কি পাইছি? তার গতিবেগ। ক্লিয়ার? এখানে অসুবিধা আছে? রেসপন্স করে। আচ্ছা, ও লেফট নিয়েছে। আচ্ছা, আরশাদ আমাকে বলো। আরশাদ তুমি কি রাফি না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। বলো তো কত আসছে তোমার অ্যান্সার? ডি কত এসেছে? ম্যাম 6640। 6640। আচ্ছা, নরমালি 16.6 আসার কথা, তাই না? তো এটা আমরা সাধারণত কিভাবে করব? এখান থেকে তুমি যদি ডি বের করতে যাও, দেখো আমরা এখান থেকে করি। তো টি আমি সবাইকে দেখাচ্ছি। এখান থেকে আমাকে ডি বের করতে হবে। সবাই একটু মনোযোগ দাও, হ্যাঁ? এখান থেকে যদি আমি ডি বের করতে যাই, হ্যাঁ বলো। ম্যাম আসলে আপনি উপরে 2D দিছেন আর নিচে টি দিছেন, এই 2টা নিচে দিলে হইতো না? আচ্ছা আমি দেখায় দিচ্ছি। যদি কোথাও ভুল থাকে আমরা তখন ঠিক করব। এখন আপাতত আমি জি তো ম্যাম, দেখছি উপরে না। 2টা কেমন জানি লাগতেছে, মানে কেমনে করবো বুঝতেছিলাম না। এটা কোনো কথা, কেমন জানি লাগলে হবে না। এখানে একটু খেয়াল করো, আগে বুঝো। তোমরা এটা কি জানো যে বেগ মানে হচ্ছে অতিক্রান্ত সময় বাই অতিক্রান্ত দূরত্ব বাই সময়? এটা কি জানি আমরা? জি ম্যাম। আচ্ছা, সানজিদা তুমি বুঝতে ম্যাম পারছো অতিক্রান্ত দূরত্ব বাই সময়? হ্যাঁ, আমাদের সাথে সানজিদা আছে আজকে। আচ্ছা তাহলে আসো আমরা একটু খেয়াল করি, আমাকে তোমরা একটু হেল্প করো। তরঙ্গ আমরা ২ প্রকার পড়ছি। সানজিদা তোমার কাছে এগুলো একদম নতুন। সো তুমি একটু দেখো যে আমাদের সাথে বুঝতে পারো কিনা, হ্যাঁ? তো হুম। আমাকে কে বলবা তরঙ্গ ২ প্রকার ছিল। কি, কি ২ টা প্রকার ছিল? কে বলতে পারবা? ম্যাম আমার তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ বেগ। আচ্ছা, তরঙ্গের ২ টা প্রকার। আর তুমি কি বলেছো বলো তো? ২ টা টার্ম বলেছো। মানে ২ টা আলাদা জিনিসের কথা বলেছো। এটা কিন্তু সেইম না। তরঙ্গ ২ ধরনের হতে পারে। হ্যাঁ? আমরা একটু নিজেরা বলি। তরঙ্গ জিনিসটা কি এটা আগে আমার বুঝতে হবে। তরঙ্গ হচ্ছে এক ধরনের, চিন্তা করো শক্তি আ ম্যাম ট্রান্সফার এখন করার বলতে একটা পারি? হ্যাঁ, বলো। ম্যাম অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে আপনার অনুপ্রস্থ তরঙ্গ, এই 2টা প্রকারভেদ না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এই ২ টা। তুমি কোয়েশ্চেন করছো কেন? ভুলে গেছো? না ম্যাম, মানে বলতেছি আমি শিওর। গুড, ভেরি গুড। এটা ভুলে যাওয়া যাবে না। এটা ভুলে যাওয়া মানে হচ্ছে এই চ্যাপ্টার আমরা পড়িই নাই। ঠিক আছে? এই টপিকটার উপর কিন্তু আমরা এক্সামও দিয়েছি। কোয়েশ্চেনও ছিল কিন্তু আমাদের। আমরা নরমালি একটু কনসেপ্টটা বুঝি। তরঙ্গ মানে কি? তরঙ্গ হচ্ছে যে শক্তি তুমি যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাস করো, যেভাবে পাস করতে পারো সেটার একটা ওয়ে হতে পারে তরঙ্গ। তাহলে তরঙ্গ জিনিসটা কি? এটা কোনো একটা মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি পাঠানোর প্রক্রিয়া। কিন্তু এটা একটু ডিফারেন্ট কেন? এটা ডিফারেন্ট কারণ হচ্ছে ও যখন শক্তি পাঠায় তখন একটা গতি হয়। কি গতি? আমরা স্পন্দন গতির নাম শুনেছি, সরল স্পন্দন গতি। এখানে সরল স্পন্দন গতি হয়। এবং সরল স্পন্দন গতি মানে হচ্ছে আমরা দেখব যে যেমন হচ্ছে দোলনা, দোলনায় কেউ যদি দোল খেতে থাকে সেটা হচ্ছে একটা সরল স্পন্দন গতি। পেন্ডুলাম বা সরল দোলক ঘড়ির নিতে থাকে সেটা হচ্ছে একটা সরল স্পন্দন গতির এক্সাম্পল। তো এখানে তরঙ্গের যে ছোট, ছোট কণাগুলা থাকে সেগুলা কেউ উপরে উঠে কেউ নিচে নামে। মানে আমরা অনেক সময় ডিসপ্লেতে বা স্কুল কলেজে তোমরা দেখবা শাপলা ফুল বানাই অনেক সময়। মানে হচ্ছে একটা স্টুডেন্ট একবার উপরে উঠে একবার নিচে নামে। এভাবে ঢেউ খেলে, হ্যাঁ? কিন্তু সে তার জায়গা থেকে কখনো নড়ে না। তাহলে তরঙ্গ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি পাঠাবে কিন্তু সে কখনো তার জায়গা থেকে বা অবস্থান ছেড়ে এগিয়ে যাবে না। তাহলে মনে করো আমরা এক লাইনে ১০ জন দাঁড়ায় আছি। একদম লাইনের শেষে যে আছে তার কাছে আমি একটা বই দিলাম। আমি বললাম, "তুমি এটা লাইনের ফার্স্ট এ যে আছে তার কাছে পাস করো।" সে কি করবে? তার থেকে সামনের জনকে দিবে, তার থেকে সামনের জনকে দিবে। অনেকটা কনসেপ্ট এরকম। যে তরঙ্গ হচ্ছে আমার এক স্থান থেকে আরেক স্থানে শক্তি পাঠাবে। কিন্তু এটা এত সিম্পল না। এটা হচ্ছে তাদের মধ্যে একটা স্পন্দন হবে।
সেই স্পন্দনটা ২ ধরনের হতে পারে। আমরা একটু খেয়াল করি। স্পন্দনটা কি হতে পারে? স্পন্দনটা উপর-নিচে হতে পারে, স্পন্দনটা সংকোচন প্রসারণ হতে পারে। উপর-নিচে মানে হচ্ছে তরঙ্গটা দেখো ঢেউ যদি হয়, পানির ঢেউ তাহলে সেটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তরঙ্গটা স্পন্দিত হচ্ছে কোন দিকে? দেখো তো একবার উপরের দিকে উঠতেছে, একবার নিচের দিকে নামতেছে। তাহলে স্পন্দিত হচ্ছে তার অপোজিট দিকে বা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই ধরনের যদি কোনো তরঙ্গ থাকে সেটাকে আমরা সাধারণত কি তরঙ্গ বলবো? অনুপ্রস্থ না অনুদৈর্ঘ্য? এটাকে আমরা বলবো অনুপ্রস্থ বা ট্রান্সভার্স ওয়েভ। তাহলে এক্ষেত্রে সাধারণত উপরে যে বিন্দুটাতে সে পৌঁছাবে সর্বোচ্চ এটাকে তুমি তরঙ্গ শীর্ষ বলবা এবং সবচেয়ে নিচের যে বিন্দুটা থাকবে এবং ২ টার অবশ্যই বিস্তার সেইম হবে। সেই নিচের বিন্দুটাকে আমরা তরঙ্গ পাত বলবো। সাধারণত পিক, ট্রাফ এইসব ওয়ার্ড আমরা ইউজ করতে পারি। এরপর আসে আরেক ধরনের তরঙ্গ সেটা কি? ১ম এ ধরো একটা প্রসারণ করলো, তারপর আবার সংকোচন করলো, তারপর আবার প্রসারণ করলো। এখানে তরঙ্গ সঞ্চালনের দিক হচ্ছে এদিকে এবং তরঙ্গের কম্পনও হচ্ছে একই দিকে, মানে সমান্তরাল। যদি তরঙ্গ সঞ্চালনের দিক এবং হচ্ছে তরঙ্গের কম্পনের দিক সেম হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটাকে আমরা বলি হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। তোমরা কি ক্লিয়ার? ম্যাম আরেকবার বলতেন এই যে লাস্টে যেটা পড়াইলেন। আচ্ছা। তাহলে এখানে কি হবে? আমরা সবসময় দেখতেছি যে তরঙ্গটা ডান দিকে ধরো আগায়া যাচ্ছে। তাহলে তার তরঙ্গ সঞ্চালনের দিকটা কোন দিকে? এই দিকে। আমি যদি ডিরেকশনটা দেখাই। ঠিক আছে? এবার আসো তরঙ্গের তরঙ্গর প্রত্যেকটা কণা একটা গতিতে থাকে। সেটা কি গতি বলেছি? সরল স্পন্দন গতি। ঠিক আছে? সরল স্পন্দন গতি মানে কি? ২ টা ডিফারেন্ট আ ঠিক অপোজিট টাইমে তারা ডিরেকশনটা চেঞ্জ করে ফেলে। মানে ডিরেকশন একটা অপোজিট একটা প্যাটার্ন করে। যেমন কেউ যদি একবার সামনের দিকে যায় সে পেছনের দিকে যাবে। যেমন দোলনায়, তুমি দোলনায় দেখো অর্ধেক সময় সামনের দিকে যাচ্ছ, বাকি অর্ধেক সময় পেছনের দিকে যাচ্ছ। সেম ভাবে সে ১ম সময়টা যদি সংকোচন করে, পরের সময়টুকুতে বাকি অর্ধেক সময়টুকুতে সে প্রসারণ করবে বা উল্টাটা। যদি প্রসারণ করে বাকি অর্ধেক সময় সে সংকোচন করবে। এভাবে একটা সংকোচন, একটা প্রসারণ মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য হবে। ঠিক আছে? একটা সংকোচন, একটা প্রসারণ মিলে একটা তরঙ্গদৈর্ঘ্য হবে। সংকোচন প্রসারণটা কি সে উপরে নিচে করতেছে? নিশ্চয়ই না। তরঙ্গ যেদিকে আগায়া যাচ্ছে ও সেদিকেই সংকোচন প্রসারণ করতেছে। এমন না যে সংকোচন সে এখানে করতেছে, একটু পরে প্রসারণটা সে উপরের দিকে করতেছে বা উল্টা হচ্ছে। এরকম কিন্তু কিছু হচ্ছে না। 90 ডিগ্রি কোনো অ্যাঙ্গেল হচ্ছে না। এটা 0 ডিগ্রি বা আমি বলতে পারি সমান্তরাল। এই ধরনের তরঙ্গকে আমরা বলব হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ক্লিয়ার তোমরা? ইয়েস ম্যাম। যদি আমাদের ডেইলি লাইফ এ কোনো এক্সাম্পল দেখতে চাও, কেঁচোকে কখনো হাঁটতে দেখছো? কেঁচো হাঁটে হচ্ছে ১ম এ তার কয়েকটা রিং এর মতো জায়গা আছে। ওগুলো সবসময় একসাথে সংকোচন করে তারপর ওটাকে প্রসারণ করে সামনে আগায়া যায়। ঠিক এক্সাক্টলি একই মতো, একই রকম। আমরা যদি কেঁচোর গতিকে বলি সেটা একটা অনুদৈর্ঘ্য গতি হবে। ঠিক আছে? তরঙ্গটা অনুদৈর্ঘ্যের মতো এর জন্য। এখন আসো আমাকে এক্সাম্পল দিবা। আব্দুল্লাহ বলো তো এখানে অনুদৈর্ঘ্যের কি এক্সাম্পল হতে পারে? তোমার কি কোনো আইডিয়া আছে যে কোন তরঙ্গটা এরকম সংকোচন প্রসারণ করে যাচ্ছে? না ম্যাম। আচ্ছা, সানজিদা তুমি বলতে পারবা? না ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন এই চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে সাউন্ড ওয়েভ। তাহলে সাউন্ড ওয়েভ বা হচ্ছে শব্দ তরঙ্গ সংকোচন প্রসারণের মাধ্যমে যায়। তাহলে এই যে আমি কথা বলতেছি, ধরো আমার পাশের রুমে আমার ছোট বোন আছে, ও কিভাবে শুনবে? এই তরঙ্গটাই আমার শব্দটাই সংকোচন প্রসারণ করে ওর কান পর্যন্ত পৌঁছাবে। দ্যাটস ইট। তো এখন এটা তোমার কাছে মনে হচ্ছে যে আমরা কখনো দেখি নাই। তাহলে নরমালি চিন্তা করো আমি একটা নদীর ধারে দাঁড়ায় আছি। আমি নদীর এই পাড়ে দাঁড়ায় আছি। তো এখানে আমি হচ্ছে একটা ঢিল মারলাম। তো সেখানে কিন্তু একটা ঢেউ ক্রিয়েট হবে, তাই না? সেই ঢেউটা বলতো এভাবে যেতে নদীর এই পাড়ে এসে ধাক্কা দিবে না? ইয়েস ঠিক ম্যাম। অপোজিট পাড়ে এসে ধাক্কা দিবে। এভাবে আমার তরঙ্গ কি হয়? সঞ্চালিত হয়। কিন্তু এই ধরনের তরঙ্গ কিন্তু সাউন্ড ইয়েস না। ম্যাম। এরকম তরঙ্গপাত, তরঙ্গ শীর্ষ এগুলা নিয়ে যে তরঙ্গ, সেই তরঙ্গকে আমরা বলব অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে কি অংশ থাকে বলতো? তরঙ্গ শীর্ষ থাকে, তরঙ্গপাত থাকে। এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে এই যে তার যেই আ ব্যাপ্তিটা যেমন শীর্ষ বরাবর যে দূরত্বটা যেমন আমি যদি এভাবে কাউন্ট করি, এইটুকুকে কি বলে? কেউ বলতে পারবা? এইটুকু অংশকে কি বলে?
তোমাদের বাসায় কিন্তু আরেকটু পড়াশোনা করতে হবে। এগুলো কিন্তু একদম বেসিক। এটাকে কি বলে? বিস্তার বলে এবং এটা নিয়ে আমরা পড়াশোনা করছি। বিস্তার মানে হচ্ছে সে কতটুকু উপরে উঠবে, কতটুকু নিচে নামবে। ঠিক আছে? সো সে যদি আমি ধরো চিনে নিলাম, ধরো আমি একটা ঢেউ দেখলাম, সেই ঢেউটা প্রায় ১ মিটার উপরে উঠছে। তাহলে মনে রাখবা সেই ঢেউটা যখন নিচে নামছে, সে ঠিক এক্সাক্টলি ১ মিটারই নিচে নামছে। ঠিক আছে? এইটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গের বিস্তার। তাহলে তরঙ্গের বিস্তার এই জিনিসটা ক্লিয়ার তোমাদের? জি ম্যাম। আচ্ছা, তোমরা তোমাদের কাছে যদি নোট খাতা থাকে বা হাতের কাছে যদি পেন পেপার থাকে অবশ্যই এগুলো লিখে নিবা। কারণ এগুলো আমার অনেকবার রিপিট করা হয়েছে। এগুলো তোমরা পারো নাই। এটা কিন্তু অবশ্যই ভালো না। তাই না? এটা কিন্তু কোনো ম্যাথস না। এটা তোমার জাস্ট বেসিক কনসেপ্ট যে তুমি কি এটা বুঝছো কিনা আমি যখন বুঝাইছি। তোমরা এগুলো পড়োনি বা হয়তো বাসায় একবার দেখোনি। এর জন্য ভুলে গেছো। তো এটাকে আমরা বলতেছি বিস্তার। এখন ম্যাম আসো আমার তরঙ্গ। এক্সামের কারণে অনেক চাপ চলতেছে, তো ওই জন্য আমি রিভাইজ করতে পারি না পরে। আচ্ছা, তো একটু ট্রাই করো যখন তোমার ফ্রি টাইম থাকো একটু পড়াগুলা বারবার রিভাইজ করার, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। সমস্যা নাই, এক্সাম দাও ভালো করে। আচ্ছা, এবার একটু খেয়াল করো। তোমার কি এক্সাম বলতে কি হাফ ইয়ারলি শুরু হয়ে গেছে? হাফ ইয়ারলি না তো কি দিচ্ছ তোমরা? হ্যাঁ, হাফ ম্যাম ইয়ারলি তো না? এটা হচ্ছে মান্থলি এক্সাম আমাদের স্কুলে হয়, বাট হাফ ইয়ারলি হবে আচ্ছা। আপনার ঈদের ছুটির পরেই, মানে 2 তারিখ থেকে শুরু হবে, ছুটির একদিন পরে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একই দশা এই টার্মটা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমি এটা বলছিলাম। একই দশা মানে হচ্ছে আমার মতো সেম পজিশনে কারো থাকতে হবে, সেম গতি হবে, তার এক্সেলারেশন সেম হবে, তার ডিরেকশন সেম হবে, তার ভেলোসিটি সেম হবে, সব সেম হবে, তাহলে তাকে আমি বলবো সে আমার মতো একই দশায় আছে। তাহলে দেখো এখানে আমি একটা পয়েন্ট করছি, এই পার্টিকেলটার গতি কোন দিকে বলো তো? উপরের দিকে না? আমি আরেকটা পয়েন্ট করি, এই যে বিন্দুটা, এই বিন্দুটার গতি কোন দিকে? নিচের দিকে। আরেকটা পয়েন্ট করলাম এখানে, এখান থেকে যদি আরেকটা তরঙ্গ আঁকতাম তাহলে তার গতি হতো উপরের দিকে। তাহলে আমি যদি পয়েন্টগুলোর নাম দিয়ে দেই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, তাহলে বলতে পারবা কোন দুইটা বিন্দু একই দশায় আছে? জি ম্যাম। হ্যাঁ, কোন দুইটা? ম্যাম এ অ্যান্ড সি। এ এন্ড সি একই দশায় আছে। ভেরি গুড। বাকিরা আমাকে বলো তোমরা কি বুঝছো কেন এ এ আর বি একই দশায় নাই? এ আর বি দেখে মনে হচ্ছে একই দশায়, কিন্তু এ উঠতেছে উপরের দিকে। আচ্ছা সানজিদা বারবার, আচ্ছা ও আসলে আমি আরেকবার বলবো না। এ উঠতেছে উপরের দিকে এবং বি নামতেছে নিচের দিকে। দেখে মনে হচ্ছে তারা সেম, কিন্তু তাদের ডিরেকশন বা তাদের দিক আলাদা, সো তারা একই দশা না। একই দশায় তাহলে কোন কোন বিন্দু আছে? এ এবং বি। মনে থাকবে এটা, এ এবং সি মনে থাকবে এটা। জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এবং এই ১০ টা আমি কেন পড়ালাম এটা তোমরা 9, 10 এ আবার পড়বা। এখন আমি কেন জানাচ্ছি মনে রাখবা, একই দশায় যখন আরেকজন আসবে সেই পর্যন্ত যে দূরত্বটা, যে দৈর্ঘ্যটা, এটা মানে হচ্ছে সে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করছে। তার মানে তোমার কাছে মনে হতে পারে আপু এ থেকে বি তে যখন আসছে তাহলে কি একটা পূর্ণ কম্পন হইছে? আমি বলব না, একই দশা যখন আবার রিপিট হবে ঠিক ওই টাইমটাতে পূর্ণ কম্পন হবে। তাহলে একটা পূর্ণ তরঙ্গ বা একটা পূর্ণ কম্পনের দূরত্ব যেটা হবে সেটাই হবে তরঙ্গ দৈর্ঘ্য। এই যে এইটুকু পর্যন্ত, ঠিক আছে? এত এদিকে না, মানে সি পর্যন্ত। তাহলে একটা তরঙ্গ পাদ, একটা তরঙ্গ শীর্ষ মিলে যে দূরত্ব সেটাকে আমি বলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এবং তরঙ্গ দৈর্ঘ্যকে আমি প্রকাশ করি হচ্ছে ল্যামডা দিয়ে। মিটার লিখেছি তার একক হিসেবে। এখন এটা তো আমি পরীক্ষার খাতায় লিখতে পারবো না যে একটা একই দশায় যদি সে থাকে এই দূরত্বটাই হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। তো সেক্ষেত্রে আমরা সাধারণত কি করব? তখন আমরা চিন্তা করব যে তরঙ্গ দৈর্ঘ্য এটা একটা দূরত্ব বা সরণের মতো, তাই না? তাহলে একটা পূর্ণ কম্পন দেওয়ার সময় তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই তার তরঙ্গ দৈর্ঘ্য। এখন পূর্ণ কম্পন তুমি কিভাবে আইডেন্টিফাই করবে সেটা আমি তোমাকে বুঝাইয়া দিচ্ছি, যে একটা সেইম দশায় ২ টা বিন্দুকে খুঁজে পাবা, তাইলে বুঝবা যে ওরা হচ্ছে একটা কম্পন সম্পন্ন করছে বা একটা সাইকেল সম্পন্ন করছে, একটা পর্যায় সম্পন্ন করছে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। বুঝছো? আব্দুল্লাহ তুমি বুঝছো? ইয়েস ম্যাম। তাহলে আমাকে বলো তো তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? বলতে পারবো? ম্যাম সবাই না শুধু আব্দুল? আব্দুল্লাহ বলো।
আব্দুল্লাহ শুনতে না ম্যাম। পাচ্ছেন? কি না ম্যাম বলো? কোনটা বুঝো নাই আমাকে বলো তো? একটু আনমিউট করো, আনমিউট করে কনভারসেশন কন্টিনিউ করি আমরা। কতটুকু বুঝো নাই? নাহলে আমি কিভাবে বুঝবো? তরঙ্গ দৈর্ঘ্যের কোন পার্টটা বুঝো নাই আমাকে বলো তো? তরঙ্গ দৈর্ঘ্য মানে কি এটা বুঝছো? না আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কি অংশ থাকবে একটা তরঙ্গের? তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে আমি বলতে পারি? হ্যাঁ, বলো আরশাদ। ম্যাম একটা তরঙ্গ শীর্ষ থেকে শুরু করে ঠিক পরের মানে তরঙ্গ শীর্ষের যে দৈর্ঘ্যটা বা একটা তরঙ্গপাত থেকে শুরু করে লাস্টে যে তরঙ্গপাতটা থাকে সেটার মধ্যে যে দৈর্ঘ্যটা থাকে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। ভেরি মানে গুড। প্রথম এটা থেকে আরেকটা শেষ কনসেপ্ট। পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। না শেষ এই যে যেমন দেখো তুমি বললা যে একটু শেষ। বাট তোমারটা ১ম টা ঠিক আছে যে একটা তরঙ্গ শীর্ষ থেকে ঠিক তার নেক্সট তরঙ্গ শীর্ষ পর্যন্ত। ভেরি গুড। কেন বললা এটা বলো তো? কারণ তারা একই দশায় আছে তাই। যেমন দেখো আমি তোমাকে বললাম তুমি এই পয়েন্টটা ধরছো তাই না তরঙ্গ শীর্ষ? এই পয়েন্টটা হচ্ছে সি, এই পয়েন্টটা হচ্ছে ডি। তুমি এই পয়েন্টটাকে তরঙ্গ শীর্ষ বলছো। ঠিক তার মতো এই পয়েন্টটা আবার কোথায় আছে বলো? কোন জায়গাটা আবার আছে? নিশ্চয়ই এই জায়গাটা। জি ম্যাম। তাহলে তারা কি একই দশায় আছে নাকি ডিফারেন্ট দশায় আছে? ম্যাম একই দশায়। একই দশায় আছে। এখন তুমি সেটা একদম স্টার্টিং পয়েন্ট থেকে ধরো, তুমি সেটা তরঙ্গ শীর্ষ থেকে ধরো। বাট অবশ্যই তোমার ডেফিনিশনটা অনেক সুন্দর হয়েছে যে আমি একটা তরঙ্গ শীর্ষ থেকে ঠিক তার পরের তরঙ্গ শীর্ষ, পরবর্তী একদম নট লাস্ট। আরো হইতে পারে, তাই না? এখানে তো আরো আগাইতে পারে। বাট আমি তো একদম লাস্ট পর্যন্ত যাই নাই। এই পুরাটাকে বলা যাবে না। ঠিক তার পরবর্তীটা। তাইলে আমি বলব একটা তরঙ্গ দৈর্ঘ্য। সেইম আমার কার জন্য? তরঙ্গ পাদের জন্য। আমি একটা তরঙ্গ পাদবিন্দু নিব, ঠিক তার পরের তরঙ্গ পাদবিন্দু নিব। এদের মধ্যবর্তী দূরত্বকে আমি ল্যামডা মিটার বলব বা তরঙ্গ দৈর্ঘ্য বলব। কয়টা তরঙ্গ হইছে এখানে? একটা তরঙ্গ হইছে জাস্ট। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা। তাহলে আরেকবার আমি একটু বলি যারা বুঝো না একটু বুঝো। তরঙ্গ দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য বুঝতেই পারতেছো। একটা তরঙ্গের দৈর্ঘ্য। এখন একটা তরঙ্গ মানে কতটুকু তরঙ্গ সেটা আমরা কিভাবে বুঝবো? একটা তরঙ্গ পাদ, একটা তরঙ্গ শীর্ষ নিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু মাঝে দেখবে যে আরশাদ যেমন বলছে এরকম হবে। যে একটা তরঙ্গ দৈর্ঘ্যের মাঝখান থেকে তরঙ্গ শীর্ষের মাঝখান থেকে আমি তরঙ্গ শীর্ষ থেকে পরবর্তী তরঙ্গ শীর্ষটাকেও আমি কি বলতেছি? একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমি বুঝতে পারতেছি আমার একটা তরঙ্গ চিনতে হবে। তো চিনার উপায়টা কি? তোমাকে একই দশায় কারা আছে এটা খুঁজে বের করতে হবে। যেমন আমি যদি ডি বিন্দুটা দেখি, ডি বিন্দুর গতিটা কোথায় আছে? ঠিক নিচের দিকে। ই বিন্দুর গতিও ঠিক নিচের দিকে। তার মানে তারা একই বিন্দু, ইকুইভ্যালেন্ট তারা। তাহলে এই দূরত্বটুকুই হচ্ছে আমার কি? এই দূরত্বটুকুই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন এক্সামের সময় বা পরীক্ষার খাতায় বা বুকিশ ভাবে তুমি যদি একটা ডেফিনিশন দিতে চাও তাহলে কিভাবে দিতে হবে? আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? একটি তরঙ্গের যে অতিক্রান্ত দূরত্ব, তাই না? এখন এই যে তরঙ্গ দৈর্ঘ্যের অতিক্রান্ত দূরত্ব সেটা কত সময়? এই সময়টাকে আমরা বলি পর্যায়কাল। তাহলে পর্যায়কালে সে একটা পূর্ণ তরঙ্গ অতিক্রম করতে পারে। আর সেই পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে আমি তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা দিতে গেলে আমার কাছে ভি ও আসবে, টি ও আসবে। বেগ আসবে, পর্যায়কাল আসবে। এখানে পর্যায়কাল বা টি কে আমি ছোট হাতে লিখি নাই, বড় হাতে লিখছি। এটা একটু বুঝতে হবে। পর্যায়কাল মানে কি? একটা তরঙ্গ দৈর্ঘ্য এই পরিমাণ দূরত্ব তুমি সম্পন্ন করতে যেই সময় নিছো সেটাই হচ্ছে বড় হাতের টি, মানে পর্যায়কাল। এবং ভি মানে কি? তরঙ্গের বেগ। বুঝতেই পারতেছো। কোনো কিছুর বেগ সবসময় খেয়াল করবা। তুমি যদি কোনো কিছু না বুঝো, কোনো কিছু না জানো সবসময় তার এককের দিকে তাকাবা। যেমন ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তোমার এককই তোমাকে বলে দিতেছে বেগ মানে আসলে কি। বেগ মানে হচ্ছে একক সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে? তাহলে একক সময়ে সে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হবে তার সবাই করে বসে বেগ আছে। বা ভি। তাহলে আসো আমরা এখান থেকে দেখি একটু। তরঙ্গ দৈর্ঘ্যকে একটা তরঙ্গের যতটুকু অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু আমরা ডেফিনেশনটা এখনো শিখি নাই। এবার আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে কম্পাঙ্ক। সেটা কি? আমি যদি টি কে পর্যায়কাল বলি মানে টি সেকেন্ডে সে একটা মাত্র তরঙ্গ সম্পন্ন করে। আচ্ছা, আব্দুল্লাহ তুমি শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। তাহলে টি সেকেন্ডে সে কয়টা তরঙ্গ সম্পন্ন করবে?
ম্যাম আপনার কোশ্চেনটা বুঝিনি। টি সেকেন্ডে কতগুলা তরঙ্গ সম্পন্ন হবে? কতগুলা তরঙ্গ বলতে কি এই যে এরকম একটা হবে নাকি এরকম অনেকগুলা হবে? এই যে ১ টা, ২ টা, ৩ টা এরকম কয়টা তরঙ্গ সম্পন্ন হবে টি সেকেন্ডে? টি দিয়ে আমি কি বুঝাচ্ছি? পর্যায়কাল। পর্যায়কালে কয়টা কম্পন হয় বা কয়টা তরঙ্গ হবে এখানে? কেউ বলতে পারবা? আব্দুল্লাহ তোমাকে কোয়েশ্চেন করলেই তুমি মিউট হয়ে যাও কেন? এটার ম্যাম পিছের একটু রাজ টাইম দেন। ম্যাম আপনি তরঙ্গ বলছেন না? পর্যায়কাল মানে কি আরশাদ বলতে পারবা? ম্যাম পর্যায়কাল হচ্ছে আপনার অতি। একটা সম্পূর্ণ কম্পন দিতে বা স্পন্দন দিতে যে সময় লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল। আমি বলেই দিচ্ছি একটা। তাইলে সে পর্যায়কালে কয়টা স্পন্দন দিবে, কয়টা তরঙ্গ সম্পন্ন করবে, কয়টা স্পন্দন দিবে বলো? ম্যাম একটা। অবশ্যই একটা। তো তাই তো তাকে পর্যায়কাল বলা হচ্ছে, তাই না? যে একটা পর্যায় সম্পন্ন করবে সে। তাহলে টি সেকেন্ডে তরঙ্গের সংখ্যা আমার মনে হচ্ছে আমি শুধু আরশাদের সাথে ক্লাস করছি। আচ্ছা সানজিদা মনে হয় লিভ নিছে। আব্দুল্লাহ তুমি শুনতে পাচ্ছ? টি সেকেন্ডে তরঙ্গ হবে বা পূর্ণ স্পন্দন দিবে একটি, তাই না? তাহলে একক সময়ে কয়টা পূর্ণ স্পন্দন দিবে বলো তো? জাস্ট ঐকিক নিয়ম। একক সময়ে সে কয়টা পূর্ণ স্পন্দন দিবে? ম্যাম একটি। একক সময় মানে ১ সেকেন্ডে। টি সেকেন্ডে দেয় একটি। তাহলে ১ সেকেন্ডে তো নিশ্চয়ই একটি দিবে না। তাহলে তার পর্যায়কাল 1 সেকেন্ড। তো তার পর্যায়কাল ধরো 1 সেকেন্ড না। তার পর্যায়কাল ধরো 5 সেকেন্ড। তাহলে টি সেকেন্ডে সে একটি দেয়। মানে 5 সেকেন্ডে সে একটি দেয়। তাহলে ১ সেকেন্ডে কয়টি তরঙ্গ দিবে? মানে কয়টি পূর্ণ স্পন্দন দিবে? দেখো ঐকিক নিয়ম ভুলে গেছে। তোমাদেরকে এখন আবার আমার ঐকিক নিয়ম শিখাতে হবে। ৫ সেকেন্ডে পূর্ণ স্পন্দন দেয় একটি। তাহলে ১ সেকেন্ডে কয়টা পূর্ণ স্পন্দন দিবে? এগুলো না পারলে তো হবে না। এগুলো পারি না কেন? আচ্ছা দেখো টাকা পয়সা দিলে আবার পারবা। ধরো আমি বললাম যে ৫০ টাকায় আমি কলম পাই হচ্ছে ৫০ টাকায় আমি কলম পাই হচ্ছে ৫ টা। তাহলে আমি ১ টাকায় কয়টা কলম পাই? কিভাবে করব? ম্যাম ভাগ করতে লাগবে। হ্যাঁ তো এইটা বুঝো, টাকার হিসাব বুঝো তো ওটা হিসাব বুঝো না কেন? ম্যাম কনফিউজ হয়ে গেছিলাম একটু। আচ্ছা সমস্যা নেই। তাহলে ভেরি গুড। এখানে আমি ভাগ করব। তাহলে কি লিখবো বলো? টি সেকেন্ডে একটি তরঙ্গ দেয়। তাহলে ১ সেকেন্ডে নিশ্চয়ই 1/t তরঙ্গ দিবে। এতটি তরঙ্গ দিবে। ঠিক আছে? ১ সেকেন্ডে কয়টা পূর্ণ তরঙ্গ মানেই কিন্তু পূর্ণ স্পন্দন। এইটুকু তো বুঝেছো? হ্যাঁ ম্যাম। তরঙ্গ হ্যাঁ, আচ্ছা তাহলে এখন আসো একটা নতুন ডেফিনিশন শিখি। এগুলো আমি আগেও আমরা আগেও জানছি। একক ১ সেকেন্ডে বা একক সময়ে পূর্ণ স্পন্দনের সংখ্যা যেটা সেটাকে কি বলি জানো? কম্পাঙ্ক। মানে সে ১ সেকেন্ডে কয়বার স্পন্দিত হয়। তাহলে এটাকে কি বলি আমরা? ম্যাম কম্পাঙ্ক। কম্পাঙ্ক। আমরা ইংলিশে কি বলি সাধারণত? ফ্রিকোয়েন্সি। তাই ওকে আমি কি দিয়ে প্রকাশ করি? সাধারণত ফিজিক্সে দেখবা সবসময় আমরা এফ দিয়েই প্রকাশ করি। তাহলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ইকুয়ালস টু কি হবে? একক সময়ে কয়টা সে তরঙ্গ দেয়? কয়টা দেয়? অবশ্যই 1/t সংখ্যক। তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/t। এটা একটা ফর্মুলা। ক্লিয়ার? তো তোমাকে যদি আমি সময় দেই, এটা আমি তোমাদের পরীক্ষায় দিছি যে আচ্ছা তোমরা তাহলে পরীক্ষা দিছো কেন আমাকে বলো? একক সময়ে কয়টা স্পন্দন দেয় বা কয়টা কম্পন দেয় এটাই কিন্তু তার ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? এটার একক জি কি ম্যাম। বলতে পারো? আচ্ছা আচ্ছা শুধু বলো একক কি?
ম্যাম একটাকে একক বলে। না না, এটার একক কি? ফ্রিকোয়েন্সির একক কি? ম্যাম একটু না, খোঁজা যাবে না, এখান থেকে দেখেই বলা যায় আসলে। 1/t লিখেছো, টিটা কি এখানে? ম্যাম টাইম। পর্যায়কাল বা টাইম, ভেরি গুড। টি এর একক কি? টাইমের একক কোনটা ইউজ করো তুমি? ম্যাম মিটার পার সেকেন্ড। তোমাকে বলছে টাইমের একক কি, ঠিক মতো বলো। ধরো তুমি একটা অতিক্রান্ত দূরত্ব করছো, কত সময়ে করছো, এটা আমরা সাধারণত কোন এককে প্রকাশ করি? এসআই একক কি টাইমের? সব ভুলে গেছে। এই যে দেখো এখানে লিখছি অনেকবার, কি একক লিখছি। এই এককগুলো আমি কাদের জন্য লিখছি? টাইমের জন্য লিখছি না, এটা কোন একক? এস দিয়ে কি বুঝায়? কনফিউজড হওয়া যাবে না, তুমি কনফিউজড হয়ে গেছো আরশাদ। এস দিয়ে সাধারণত কি বুঝায়? টি এর একক কি, টাইমের একক কি? অনেক একক আছে, মিনিট আছে, আওয়ার ম্যাম আছে, সেকেন্ড। সেকেন্ড আছে। হ্যাঁ, আমরা কোনটা এসআই এককে ব্যবহার করি? এসআই সিজি এর সব জায়গায় আমরা সেকেন্ড ব্যবহার করি। তুমি তোমার কনভিনিয়েন্সের জন্য আওয়ার করতে পারো, মিনিট করতে পারো, এটা তোমার ইচ্ছা। কিন্তু কনভিনিয়েন্ট একক আলাদা হতে পারে, কিন্তু আমরা সবসময় সেকেন্ড ইউজ করি। তাহলে ফ্রিকোয়েন্সির একক কি হবে? 1/t মানে 1/সেকেন্ড, মানে হচ্ছে সেকেন্ড ইনভার্স না? ইয়েস ম্যাম। এটাকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা কি? আমাদের লাস্ট ম্যাম ক্লাসে কে যেন, হ্যাঁ বলো। আওয়ার। না, হার্জ। এটার ফুল ফর্ম হচ্ছে হার্জ। এইচ, আমি শুধু এইচ লিখে রাখছি, এইচ জেড এটা হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম। ম্যাম আর ফুল ফর্ম, কম্পাঙ্কের একক হার্জ। হ্যাঁ, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। আর এইচ জেড হচ্ছে তার শর্ট ফর্ম। তুমি তো আর প্রত্যেকবার পুরাটা লেখা লাগে না, যেমন তুমি তো প্রত্যেকবার কিলোগ্রাম লিখো না, তুমি কি লিখো? কেজি লিখো না? জি ম্যাম। ওই রকম। তাহলে তুমি প্রত্যেকবার হচ্ছে এটা এটা আর কি এইচ জেড লিখবা, হার্জ। এবার বলো তোমার দেখি মনে আছে কিনা। আমাদের শ্রাব্যতার সীমা বা কম্পাঙ্কের একটা সীমা ছিল, সেটা কত বলো তো? মানুষ কতটুকু শব্দ শুনতে পারে, কত কম্পাঙ্কের শব্দ? ম্যাম 1481। না, 1481। আমি বলি তোমার মাথার মধ্যে শুধু কি আছে? নাম্বার গুলো আছে, কিন্তু কোনটা যে কি এটা ভুলে গেছো। 1481 হচ্ছে পানিতে শব্দের বেগ। আর হার্জ হচ্ছে ম্যাম কোনটা? ম্যাম ম্যাম আমি কথা। বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাম এটা হবে 20,000 হার্জ। 20,000 হচ্ছে ম্যাক্সিমাম, ভেরি গুড। 20,000 হচ্ছে ম্যাক্সিমাম হার্জ। গৌরব, তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আবার লিফট নিয়েছে, ভেরি গুড। আরশাদ, সীমাটা দেখবা, এটা কিন্তু আমাদের লাগে। এর থেকে কম সীমার যদি কেউ থাকে, 2,000 থেকে আমি যদি চিন্তা করি, বা 20,000-এর উপরে যদি কেউ থাকে, সেটাকে আল্ট্রাসনিক বলে। নিচে থাকলে আমরা অনেক সময় সাবসনিক বলি। আচ্ছা, তো এফ ইকুয়ালস টু 1/t, তার মানে একক সময়ে যতটা তরঙ্গ দেয় সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। এবার আসো তাহলে আমরা ওই যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডায় যাই, আস্তে আস্তে যাই, হ্যাঁ। তো ভি ইকুয়ালস টু এফ ল্যামডার জন্য ওরা তোমাদের এখানে কখনো প্রতিপাদন দেখায় না, এবং হচ্ছে প্রতিপাদন তোমার আসবেও না কখনো পরীক্ষায়। কিন্তু এটা যদি আমরা শিখি, তাহলে আমাদের লাভটা কি? তুমি কখনো ভুলবা না অঙ্কগুলা করতে। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমরা যখন তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা দিতে পারবো, তখন তুমি এই সূত্র দেখে দেখে তুমি তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা দিতে পারবা। ওরা সাধারণত ডিরেক্ট এফ দিয়ে লিখছে, আমরা আসলে একটু চেঞ্জ করে ফেলি। দেখো তো আমি কি এভাবে বলতে পারি কিনা। আমরা জানি বেগ মানে হচ্ছে কি আরশাদ? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। কারণ মিটার পার সেকেন্ড, পার সেকেন্ড মিন্স একক সময়। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বেগ, রাইট? ইয়েস ম্যাম। এটা আমরা ইউজ করব। তাহলে দেখি এটা কিভাবে ইউজ করা যায়। একক সময়, তাহলে আমি আগে ধরে নিই টি সেকেন্ড। টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বলতো? দেখো তো আমি যেটা লিখছি এটা কি ঠিক আছে না ভুল আছে? আমি লিখেছি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ল্যামডা মিটার। ম্যাম ল্যামডা মিটার হলে তো এটা তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। ভেরি গুড। তাহলে একটা পর্যায়কালে সে এক তরঙ্গ পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ। কথাটা ঠিক আছে না? জি ম্যাম। কারেক্ট তো? রাইট। হ্যাঁ, তাহলে তখন আমি লিখেছি নাম্বার অফ ওয়েভ, আর এখন আমি লিখতেছি দৈর্ঘ্য, তাই না? লেন্থটা লিখতেছি। তাহলে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ল্যামডা মিটার। তাহলে বলো তো 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে?
ম্যাম আরেকবার বলতেন। হ্যাঁ, টি সেকেন্ডে মানে পর্যায়কাল পরিমাণ সময়ে অতিক্রান্ত দূরত্ব ল্যামডা মিটার। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি? ম্যাম 1 সেকেন্ডে 1 অতিক্রান্ত বাই দূরত্ব ল্যামডা মিটার। দেখ আমরা যখন ভাগ করি না, যেটা ডান পাশে থাকে না, এটাকে ডিরেক্ট এভাবেই লিখে দিবা ল্যামডা। আর এই যে এখানে বসে আছে না, এই সাহেবকে তুমি নিচে বসায় দিবা। আর এখানে যে আছে আজকে তো ওয়ান থেকে তো 5ও থাকতে পারতো, তাকে সবসময় গুণ দিবা। হ্যাঁ, সো আজকে যদি ওয়ান, সো ওয়ানটা লেখার দরকার নেই। সো ল্যামডা বাই টি, নট ওয়ান। ঠিক আছে, ল্যামডা বাই ওকে টি মিটার। তাহলে বলো তো 1 সেকেন্ডে তরঙ্গটা কতটুকু দূরত্ব অতিক্রম করে? 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ল্যামডা বাই টি। এটা কি ল্যামডা মিটার, বুঝেছো? ল্যামডা বাই টি মিটার। ল্যামডা বাই টি। যেমন তুমি হয়তো এইসব ল্যামডা ট্যামডা টি দেখে বুঝতেছো না কিছু। আমি তোকে নর্মালি বলি, ধরো তার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 5 মিটার। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ম্যাম এটা হবে 2/5। না, আমি মানে কি 5টা বলেছিলাম? হবে। এখানে যে থাকে উপরে থাকবে সবসময়। ঠিক আছে, জি ম্যাম। 5/2 মিটার। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলি? ম্যাম আরেকবার বলো, বলবেন। একক সময় অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলি? একক সময় অতিক্রান্ত দূরত্ব? ম্যাম পর্যায়কাল। না, একক সময় অতিক্রান্ত দূরত্ব। ধরো তুমি 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছো। তুমি যদি আজকে গাড়ি চালাও, তুমি 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এটাকে আমরা কি রাশি দিয়ে প্রকাশ করি? এটা আমি মাত্র কিন্তু বলেছি, এটাকে আমরা বলি বেগ, গতিবেগ যেটাকে বলে। একটু রিপিট করো, গতিবেগ কাকে বলে? নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব। নট নির্দিষ্ট সময়, একক সময়ে। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তোমাকে বলছি আমরা সব সময় দেখবা, তুমি যদি কোনো কিছু না জানো, ডেফিনেশন না জানো, তাহলে তার এককের দিকে তাকালে তুমি ডেফিনেশনটা জানতে পারবা। তাহলে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমি কি বলছি? বেগ বলতেছি। তাহলে এখানে একক সময়ে অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে ল্যামডা বাই টি। এইটুকু কি ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে বলো তো আমার ভি ইকুয়ালস টু কত হবে? ল্যামডা বাই টি হবে না? ল্যামডা বাই টি হবে তো, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। জি ম্যাম। এখন আসো 1/t কে যেন আবার কি বলেছি? 1/t মানে কি? ম্যাম এটা হচ্ছে তরঙ্গ। এফ, এফটাকে কি বলে? ম্যাম এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে কম্পাঙ্ক। হ্যাঁ, কম্পাঙ্ক। তাহলে 1/t এখান থেকে আলাদা করে দাও। তাহলে আমি এটাকে কি এভাবে লিখতে পারি? 1/t ইন্টু ল্যামডা। তাহলে 1/t এর বদলে কি আমি এফ লিখতে পারি? এফ ল্যামডা। জি ম্যাম। তাহলে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে আমি যদি তরঙ্গের গতিবেগ জিজ্ঞেস করতাম তোমাকে, বা তরঙ্গের বেগ, তাহলে আমি কি বলবো? এফ আর ল্যামডার গুণফল। কিন্তু এটাকে ডেফিনেশন আকারে কি দিব? যেকোনো একটাকে 1 ধরে নাও। যেমন আমি যদি বলি 1 মিটার বা 1 মিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো তরঙ্গ এক সময় যতগুলো কম্পাঙ্ক দিবে সেটাই হচ্ছে তার ভি। এটা অনেক কঠিন হয়ে যায়। আবার সহজভাবে কি বলতে পারো? এই যে এখান থেকে বলতে পারো, আমি বলতে পারি একক সময়, তাহলে টিটাকে 1 ধরে নিচ্ছ, একক সময় অতিক্রান্ত দূরত্বই হচ্ছে তার বেগ। ঠিক আছে, আর তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিন্তু ল্যামডার সঙ্গে এখনো দেই নাই। ল্যামডা কাকে বলে? এখান থেকে তুমি দেখো তো ল্যামডা কাকে বলে? ভিটি কে বলে না? অথবা আরো সহজ সংজ্ঞা হতে পারে, একক সময়ে বা একবার পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যতটুকু পথ অতিক্রম করবে তরঙ্গটা, তাকে আমি তরঙ্গ দৈর্ঘ্য বলবো। তাহলে একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে তরঙ্গটা যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করবে তাকে আমি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য বলবো, তাই না? মানে তরঙ্গ দৈর্ঘ্য বলবো। ম্যাম ক্লিয়ার তো? আরেকবার বলেন। হ্যাঁ, শিওর। একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন হতে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে।
এটা সাধারণত এক তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য। এখন তুমি যদি বলো না আপু আমি যে তরঙ্গ শীর্ষ থেকে বলবো, কোনো সমস্যা নাই। একটা তরঙ্গ শীর্ষ ঠিক তার পরের তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকেও কিন্তু আমি তরঙ্গ দৈর্ঘ্য বলবো, রাইট? ক্লিয়ার এতটুকু? ইয়েস ম্যাম। আচ্ছা, আজান দিচ্ছে, এটুকু যদি ক্লিয়ার হয় দেখি আমাকে বলো, অনেক কিছু বলবা এখান থেকে। আরশাদ আজকে ফেঁসে গেছে না ক্লাসে একা জয়েন দিয়ে। না ম্যাম, এটাতে আমার আরো ভালোভাবে শেখা হচ্ছে, এটা ফাঁসার তো কোনো কারণ নেই। ভেরি গুড, এইভাবেই তো হওয়া উচিত স্টুডেন্টদের। ভেরি গুড। তাহলে দেখো এখানে 0.2 মিটার ধরো, আমি এটার ভ্যালু বলে দিলাম। এই অক্ষ বরাবর আমি কি দেখাচ্ছি? বিস্তার। আচ্ছা আমি বলে ম্যাম, দিছি এটা আপনি বিস্তার। আচ্ছা পরীক্ষায় দিছিলেন না? হ্যাঁ, কিন্তু আমি বিস্তার দেই না। তোমাদের পরীক্ষায় আমি কি দিছিলাম? তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছিলাম, তাই না? জি ম্যাম। আচ্ছা, আর এটা হচ্ছে মনে করো 0 সেকেন্ড, এটা হচ্ছে মনে করো 1 সেকেন্ড, এটা হচ্ছে মনে করো 2 সেকেন্ড। তার মানে এবার আমি এই পাশে কি দিলাম? সময় দিলাম। দুইটা কিন্তু আলাদা আরশাদ, কোয়েশ্চেনটা শুধু আলাদা কোথায়, এক্স অক্ষে আমি একটা দিছি, ওয়াই অক্ষে আমি চেঞ্জ করে দিছি। আচ্ছা আজান হোক, আমি তোমাকে কিছু কোয়েশ্চেন দিই, দেখি তুমি এখান থেকে বের করো। ওকে ম্যাম। আচ্ছা, পর্যায়কাল কত, মানে হচ্ছে বড় হাতের টি কত? 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে বিস্তার কত? ম্যাম, টাইম কতক্ষণ? এখনই 2 সেকেন্ড লাগবে। আচ্ছা তোমার টাইম হচ্ছে প্রতিটার জন্য 1 মিনিট করে, মানে 3 মিনিট। ম্যাম, মুখে মুখে উত্তরগুলো বলি। হ্যাঁ শিওর। ম্যাম, ফার্স্ট এডটার পর্যায়কাল হচ্ছে 0.2 মিটার। পর্যায়কাল এটা মানে কি বলতো? পর্যায়কাল মানে ম্যাম, একটা টাইম, তাই না? ম্যাম, ঠিক এক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব সরতে যতটুকু টাইমের প্রয়োজন হয় সেটাকে পর্যায়কাল তাহলে বলে। টাইমের একক কি কখনো মিটার হবে? না ম্যাম, সেকেন্ড হবে। তাহলে বলো, ঠিক মতো করে বলো। গ্রাফ থেকে কিন্তু দেখা যাচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন করতে বা একটা কম্পন সম্পন্ন করতে কত সময় লাগছে। আচ্ছা ম্যাম। হুম, ম্যাম, জিরো পয়েন্ট বলো। টু এইটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেকটা না? না, এটা তো ওয়াই অক্ষে। ওয়াই অক্ষে আমি কি দেখাচ্ছি? ওয়াই অক্ষ বরাবর আমি কি প্রকাশ করেছি? আমি ম্যাম, লিখে দেই, বিস্তার। এটা হচ্ছে বিস্তার। তাহলে বিস্তার কি তরঙ্গ দৈর্ঘ্য হবে? হবে না। বিস্তার হচ্ছে সে কতটুকু হাইট উপরে উঠছে, কতটুকু হাইট নিচে নামছে, এটাকে বলে বিস্তার। এখানে বিস্তার কত তাহলে? আমি আবার বলি, বিস্তার মানে হচ্ছে সাম্যাবস্থা। এটা কি সাম্যাবস্থার লাইন না এক্স অক্ষেরটা? ইয়েস ম্যাম। সাম্যাবস্থা থেকে তরঙ্গ শীর্ষ পর্যন্ত যে দূরত্ব, মানে উচ্চতা বা নিচের দিকে যতটুকু গভীরতা, সেটাকে আমি বলি তরঙ্গের বিস্তার। এখানে তরঙ্গের বিস্তার কত হবে? সে কতটুকু উঁচুতে উঠেছে? ম্যাম, 0.2 জিরো পয়েন্ট মিটার। টু একক কি হবে? মিটার। ভেরি গুড, ঠিক আছে। পর্যায়কাল বলো। ম্যাম, পর্যায়কাল কত বলেছো বুঝতে পারি না, আরেকবার বলো। ম্যাম একটু। ম্যাম, এখানে 3 সেকেন্ড হবে।
কত সেকেন্ড? 3 সেকেন্ড। কেন? কি বুঝে তুমি এটা বললা? কেন মনে ম্যাম হলো? আপনি যেগুলো দাগ দিছেন যে হুম, হুম। 0, 1, 2 এগুলোকে আমি টাইম হিসেবে ধরছি। অবশ্যই, ভেরি গুড। কারণ সেটা এক্স অক্ষে আছে। তাহলে 3 কোথায় পাইছো তুমি এখানে? ম্যাম 3 বলতে 0, 1, 2। এই পিচ্ছি দেখো। 0 থেকে 1 এইটুকুর ডিউরেশন, এটাকে কি বলিস? স্থায়িত্ব, তাই তো? এইটুকুর সময়কাল কতটুকু? 2 সেকেন্ড নাকি 1 ম্যাম সেকেন্ড? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। 1 সেকেন্ড। আর 1 থেকে 2 এ যেতে কত সেকেন্ড? ম্যাম 1 সেকেন্ড, তো তাহলে 2 টোটাল হবে। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। 3 কোথায় পাও? ঠিক আছে? হ্যাঁ ভেরি গুড। আচ্ছা। তাহলে এটা হচ্ছে 2 সেকেন্ড। এবার আমাকে বলো কম্পাঙ্ক কত তাহলে? ম্যাম আর একটু সময় দেওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, সিউর। ম্যাম কম্পাঙ্কটা যদি একটু বুঝাই দিতেন আরেকবার। আচ্ছা, কম্পাঙ্কের সূত্রটা কি ছিল? একটাই কিন্তু সূত্র বলছি। বলো তো কি ছিল? কম্পাঙ্কের ডেফিনিশন যদি আমি তোমাকে বলি, একক সময়ে কতটা পূর্ণ কম্পন দেয়। একক সময়ে পূর্ণ কম্পনের সংখ্যা, সেটাই হচ্ছে কি কম্পাঙ্ক। আচ্ছা ধরো একক তুমি ভুলেও সময়ে গেছো। পূর্ণ। কম্পন দেয় যতগুলো লিখবে, একক সময়ে যতগুলো পূর্ণ কম্পন দেয় তাকে আমি কি বলবো? তরঙ্গের কম্পাঙ্ক। ধরো তুমি ভুলেও গেছো, বলো তো কম্পাঙ্কের একক কি ছিল? ম্যাম এফ। না, এফ দিয়ে তো কম্পাঙ্ককে ডিনোট করি বা প্রকাশ করি। একক কি ছিল? মনে করো আরেকবার। ভুলে গেছি। কম্পাঙ্ক মানে ছিল হচ্ছে 1/t। একক সময় দেখো, টি সেকেন্ডে পূর্ণ কম্পন দেয় একটা, তাহলে 1 সেকেন্ডে পূর্ণ কম্পন দেয় 1/t। এটা মানেই হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক ইকুয়ালস টু 1/t। এটা ভুলে গেলেও কিভাবে মনে রাখবা? তুমি তো একক ভুলে যাওয়া যাবে না, এককটা অন্তত মনে রাখবা। একক হচ্ছে পার্ট সেকেন্ড, মানে সেকেন্ড ইনভার্স, তার মানে 1/t না? জি ম্যাম। বা হার্জ। হ্যাঁ। তাহলে এখান থেকে তোমার কাছে টি আছে, বড় হাতের টি আছে, তুমি আমাকে এফ বলতে পারবা না? জি ম্যাম। কত হবে? ম্যাম হ্যাঁ, বলো। ম্যাম এটা কি শিওর বাট 2 হার্জ হবে? কত হবে? 2 হার্জ। না, 2 সেকেন্ড ও যদি হয়, হার্ড কি 2 হতে পারে? দেখো আমার সাথে করো। এফ ইকুয়ালস টু 1/2। তো এখন টি এর ভ্যালু কত? ম্যাম ম্যাম একটু পরে করবেন, আমি শুধু এটা তুলে নিচ্ছি তো নোটটাই। আচ্ছা, এখান থেকে জাস্ট টি এর ভ্যালু লিখো হাফ। আর একক কি হবে? হার্জ। তাহলে হাফ কে কি বলে? 0.5 বলে না? দরকার ক্যালকুলেটরে দেখো। 0.5 হার্জ। ঠিক আছে? হ্যাঁ ম্যাম, এরপরে একটা দিতে পারেন, আমি শুধু এটা তুলে নিই। তুলে নিবা? জি ম্যাম। আচ্ছা, স্ক্রিনশট। আচ্ছা তুমি তুলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আরেকটা তোমাকে করতে দিই। ভেরি গুড। জি ম্যাম ডান। আচ্ছা, আচ্ছা। তাহলে এবার আসো, একই দিব না একটু ডিফারেন্ট দিব? ম্যাম এইটার নিয়মেই দেন, শুধু একটু টাইমের চেঞ্জ আচ্ছা, করে আচ্ছা, দেন। একটু চেঞ্জ করে দেবো। ওকে, ভেরি গুড আরশাদ। আমি এবার শুধু এই টাইমটুকু দিলাম, হ্যাঁ, টোটাল। এই টাইমটা হচ্ছে ধরো 10। এই টাইমটা হচ্ছে, আচ্ছা 10 দিলে আমার মিলাতে একটু অসুবিধা হতে পারে। এটা আমি দিই। এটা হচ্ছে 0 সেকেন্ড। এটা হচ্ছে 2 সেকেন্ড। 2, 6, 8। এটা হচ্ছে 8 সেকেন্ড। ধরো আমি আর বাকিগুলো দিলাম না, তোমাকে কিন্তু এটুকু একটু বুঝতে হবে। এরকম তোমাকে দিবে না, এত হার্ড বা এরকম গ্রাফ ওয়ালা জিনিস তোমাকে দিবে না সাধারণত। তোমাদের গ্রুপ ওয়ার্ক গুলো বেশি থাকে। আচ্ছা, তো এই বরাবর আমি সময় দেখাচ্ছি। এই বরাবর আমি কি দেখাচ্ছি? ধরো বিস্তার দেখাচ্ছি।
এখানে আমি ভ্যালুটা লিখে দিই 0.25 মিটার। তাহলে তোমার আমাকে বলতে হবে এখানে বিস্তার কত এই তরঙ্গের? ম্যাম 3 মিনিট, মানে বুঝে শুনে করে আচ্ছা করতে চাচ্ছ? হ্যাঁ, তাহলে একই কোয়েশ্চেন আবার করো। বিস্তার বের করো, দোলনকাল বের করো এবং হচ্ছে কম্পাঙ্ক বের করো। ঠিক আছে? করে ফেলো। ম্যাম বিস্তার 25 মিটার, এটাই হবে 0.25। 0.25 মিটার। ভেরি গুড আরশাদ। টি কত হবে? টি মানে কি? পর্যায়কাল। আমি আর পুরাটা লিখলাম না। পর্যায়কাল মানে কি হবে? পর্যায়কাল কত হবে? পর্যায়কালটা বলতে পারবো? ম্যাম পর্যায়কাল 4 সেকেন্ড। ভেরি গুড আরশাদ। 8 সেকেন্ড আমি 2 জনের জন্য দিচ্ছি। তাহলে একজনের জন্য 4 সেকেন্ড হবে না? জি ম্যাম। গুড। আর এফ কি হবে তাহলে? কম্পাঙ্ক? ম্যাম এটার জন্য 2 সেকেন্ড টাইম দেন। করে ফেলো। এফ এর ফর্মুলা কি? 1 সেকেন্ডও লাগবে না। করে ফেলো। আমি ওয়েট করছি। পারছো এফ এর ফর্মুলা? জি ম্যাম পারতেছি, শুধু ক্যালকুলেট করিনি। আচ্ছা, বলো। ম্যাম 2.05। 2.05 নো, তুমি ক্যালকুলেশন একটু ভুল করছো। অনেকটুকুই হয়েছে, দশমিকে ভুল করছো। 0.25 সূত্র কি 1/t, তাহলে কত লিখবা? 1/4। তুমি ক্যালকুলেটর ইউজ করো? ম্যাম ফোন ক্যালকুলেটরে করতেছি তো। দেখো আবার করো। 1/4 কত? 0.25 না? দেখো, মানে 4/1 আর কি। ম্যাম 1/4 এ দিছি, আমার এখানে এটাই আসছে। কত আসছে? তোমাকে বলছে ঠিক করে সব ক্লিয়ার করে দেন 1/4 লিখো। আর ফোন ক্যালকুলেটর কিন্তু ইউজ করা যাবে না। পরীক্ষায় কি তোমাকে ওটা দিবে? 0.25 হার্জ। 0.25, দ্যাটস ইট। হার্জ, সরি আমি সেকেন্ড লিখে রাখছি। সেকেন্ড ইনভার্স লিখতে পারবা, হার্জ লিখতে পারবা। আমার কাছে হার্জটাই ভালো লাগে, হার্জে লিখবো। তাহলে এগুলো তুমি একটু বাসায় পড়ে আসবা। তোমাদের নাকি এগুলাতে একটু সমস্যা আছে, থাকতেই পারে, কোনো সমস্যা নেই। আমি আবার তোমাদেরকে বুঝাই দিব। আর বাকি যারা আছে ওরাও আশা করি জয়েন দিলে ভালো হতো, তাহলে আমি আজকে বুঝাইতে পারতাম। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আবার দেখা হবে। তুমি এই পর্যন্ত পড়ে এসো। ঠিক আছে আরশাদ? ওকে ম্যাম।